হয়েছে শুরু? সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু বলো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? পরদেশি মেয়ে যাও রে ফিরে। শোনা যায় না? শুরু করবো আমি? পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা। বাজে না বাঁশি নদীর তীরে,
পরদেশি মেঘ যাও রে ফিরে বলে ও আমার পরদেশি রে পরদেশি মেঘ যাও রে ফিরে। আচ্ছা, এটা কি গান বলো তো? মনটা কেমন নজরুল গীতি করছে, তাই না বলো? কারণ কি বলো তো? কারণ কালকে হচ্ছে 11ই জ্যৈষ্ঠ, মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাই না? এই যে একটা বিশেষ দিন, নজরুল জয়ন্তী, এই দিনে আমরা বেশিরভাগ সময় নজরুল গীতি গাই। যত রকমের প্রোগ্রাম হয় এই রিলেটেড, আমরা কি সেখানে গিয়ে লোকসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত গাই না? কিন্তু এই দিনটা শুধুমাত্র আমরা নজরুল গীতিই গাই। এই যে এরকম স্পেসিফিক কিছু দিন থাকে, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, তারপরে বৈশাখ, আরো কত কত কবিদের জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন আমরা তার সিনেমায় ব্যবহৃত গান গাই, সুর, এগুলো কিন্তু এক একটা আহ যুগকে, এক একটা মানুষকে আইডেন্টিফাই করতে সাহায্য করে যে এটা তার পরিচয়, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি 3 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা কি কি জানবো দেখে আসি। আচ্ছা, আজকের লেকচারে যা যা থাকছে সেগুলো হচ্ছে ধর্মীয় উৎসব ও সংস্কৃতি, জাতীয় উৎসব, আর এলাকা ভিত্তিক বর্ষবরণ। তাহলে আমরা দেখে আসি শুরুতে ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসবে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা দৃশ্য লেখা আছে ঈদ উল ফিতর। আমরা সবাই জানি ঈদ উল ফিতর কি। ঈদ, ঈদ বাংলাদেশে যেহেতু ইসলাম ভিত্তিক দেশ, তো এখানে এই মুসলিম রাষ্ট্রের সবচাইতে বড় উৎসব যদি বলা হয় সেটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ আর হচ্ছে ঈদ উল আজহা। তো আমরা এখানে এই দৃশ্য দেখতে পাচ্ছি, প্রথমে বাচ্চারা কোলাকুলি করছে, তারপর বয়স্ক সব বয়সের মানুষেরাই কোলাকুলি করছে। হয়তো এটা একটা মসজিদের সামনে। কেন করছে? কারণ এটা তাদের রিচুয়ালস, এটাই তাদের নিয়ম। ঈদের দিন ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় কেন? এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, এটাই তাদের ট্রেডিশন, এটাই তাদের কালচার, তাই না? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজা। দুর্গাপূজা হচ্ছে হিন্দুদের মধ্যে সবচাইতে বড় উৎসব বলা হয়। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের সবচেয়ে বড় উৎসব। এই দুর্গাপুজোতে আমরা কি করি? কত রকমের, কত আনন্দ হয়, গান বাজনা, পুজো হয়। 5 দিন ব্যাপী পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অঞ্জলি হয়, আরো কত রকমের কিছু। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা আরো ভালো মতো জানি। তো এই যে উৎসবগুলো, এই উৎসবগুলো কিভাবে আমাদের শিল্প সংস্কৃতিকে বহন করছে বলতো? দেশের কালচারকে ধরে রেখেছে। যেমন ধরো উম ঈদের দিন, ঈদের দিন আলাদা কি হয়? আমরা কিন্তু মাঝে মাঝেই বাসায় সেমাই রান্না করে খাই, রাইট? কিন্তু ঈদের দিন বাড়িতে সেমাই হবে না, এরকম কি হয় কখনো? ঈদের সেমাই একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে। খাবার দাবার ক্ষেত্রে ওই দিন সকলের বাড়িতে সকলের দাওয়াত থাকে, সবার বাড়িতেই মোটামুটি সামর্থ্য অনুযায়ী ভালো রান্না বান্না হয়। তারপরে আত্মীয় স্বজন আসে, বা আমরা বেড়াতে যাই অনেকজনের বাসায়, বন্ধু বান্ধবীদের বাসায়, ওখানে সবাই নতুন জামা পরে যাই। ঈদের জামা বললেই একটা আনন্দ কাজ করে। বছরে তো অন্য সময় কত জামা কাপড় কেনা হয়, কিন্তু ঈদের জামা, এটা বলার যে আনন্দ, কেন? কারণ এটা আমাদের অনেক বড় একটা উৎসব, তাই না? আমরা ঈদের দিনে আরো কি আলাদা করি? এই যে ঈদগাহে নামাজ পড়াটা, এটা কিন্তু রোজকার বিষয় না। আমি চাইলেই গিয়ে, একজন ছেলে চাইলেই গিয়ে ঈদগাহে নামাজ পড়ে আসতে পারবে না। ঈদের দিনই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাকে পড়তে হবে, তাই না? এই দিনটা কেন আসে? এই দিনটাকে কেন আমরা এত সুন্দরভাবে উদযাপন করি? যেন এই দিনে সবকিছু ভালো হয়। এই দিনটা না অনেকটা আহ
বিশ্বাসের ক্ষেত্রে নববর্ষের মতো। নববর্ষের দিন যেমন আমরা বলি না যে বছরের ১ম দিন আমরা যা করব সারা বছর যেন সেরকম কাটে। ঈদের দিন, পুজোর দিন, এই দিনগুলো আমাদের কাছে এত পবিত্রতা বহন করে, আমাদের ফিল হয় যে এই দিনটা খুশির সাথে, আনন্দের সাথে কাটাতে পারলে পুরো বছরটা সুন্দর যাবে। প্রত্যেক বছর যেন এরকম খুশির ঈদ, এরকম খুশির পুজোই আসে। তাই না বলো? আরো কি আলাদা হয়? আমরা ভাবি আ আমরা বেড়াতে যাই। নতুন জামার কথা তো বললামই। তারপরে যদি আমরা গান বাজনার ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, ঈদের দিনে আমাদের একটা স্পেসিফিক গান আছে। কি গান বলো তো? এই গানটা আমরা সবাই জানি। এই গানটা কিন্তু নজরুল সঙ্গীত। ওই যে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটা ছোটবেলা থেকে আমরা শুনে, শুনে বড় হইছি। এই গানটা না শুনলে ঈদই মনে হয় না, তাই না বলো? মনে করো লাস্ট যে সেহরির ডাক দেয় বা হচ্ছে ঘোষণা করে, সন্ধ্যার দিকে যদি চাঁদ দেখা যায় আকাশে, চাঁদ দেখার সাথে, সাথে কিন্তু মাইকিং শুরু হয়ে যায়। এই গানটা ১ম এ বাজতে থাকে যে আগামীকাল ঈদুল ফিতর হচ্ছে আ আজকেই শেষ আমরা করছি। কি বলে ইফতার করছি। তাই না? এরকম হয় না? আজকে রাতে আর সেহরি খেতে হবে না। মাইকিং হয়, কালকে ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদগাহে নামাজ পড়ার সময় এত, এত থেকে এত। এরকম ভাবে বলে দেয়, মাইকিং হয়। এই গানটাই কিন্তু বাজে। এইসব গান, এই গান কি আমরা রোজ, রোজ গাই? না কিন্তু। এই গানটা শুনলেই আনন্দ লাগে। মনে হয় বুঝি এই বুঝি ঈদ আসছে, ঈদ আসছে। তো সেরকমই দুর্গাপূজা বলো, দুর্গাপূজার ৭ দিন আগে আমাদের আসে মহালয়া। মহালয়া মানে হচ্ছে এই দিন দেবী শক্তির যে আগমন, আমাদের ধরা হয়, আমাদের বিশ্বাস করা হয় যে এই দিনই ১ম দেবীর আগমন ঘটেছিল। এই দিনই মহিষাসুর বধ করেছিলেন দেবী মা দুর্গা। এজন্য তার নাম হয় হচ্ছে মহিষাসুর মর্দিনী। মহালয়ার কিছু গান আছে যে গানগুলো শুনলে গা কাটা দেয়, তাই না? মনে হয় যে হ্যাঁ, এই বুঝি পুজো চলে এসেছে। কেন হয়? অন্য কত রকম গানই তো আমরা গাই। সেইসব গান গাইলে কি এরকম হয়? না কিন্তু। কারণ এগুলো যুগের পর যুগ ধরে আমাদের ঐতিহ্য, আমাদের শেকড়কে বহন করে তুলছে। এই সবকিছু শিল্প আর সংস্কৃতিরই কিন্তু অংশ। সবকিছু আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ। তাই না? আমরা দুর্গাপূজার আগে কি গান গাই? পুজোর কত রকম গান বের হয়। মহালয়াতে আমরা গাই ওই যে বাজলো তোমার আলোর বেণু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেণু বাজলো তোমার আলোর বেণু মানে এই যে আলোর বাঁশি বাজছে, মায়ের আগমন হচ্ছে, ভাবলেই ভালো লাগে। মনে এই বুঝি পুজো চলে আসলো। এই যে ফিলিংসটা, এই যে আমাদের অনুভূতি, আবেগ সবকিছু নিয়েই কিন্তু শিল্প আর সংস্কৃতি। সবকিছুর সাথেই কিন্তু গান জড়িত, শিল্প জড়িত। আমাদের মন মানসিকতা, আমাদের ঐতিহ্য সবকিছু নিয়েই কিন্তু সংস্কৃতি। তারপর আমরা ঈদ পুজো নিয়ে হলো। এবার দেখি কি আছে? বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা কবে ছিল বলো তো? এই যে কিন্তু গত পরশুদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। ওই দিন কি, কি হয় বলতো? এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব ধরা হয়। আমরা সবাই আকাশে দেখেছি কত বড় একটা চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। আবার এবার বুদ্ধ পূর্ণিমা তো বৃহস্পতিবার পড়েছিল না? হ্যাঁ, গুরুবারে পড়েছিল। অর্থাৎ আরো বড় করে অনেকে পূর্ণিমা সেলিব্রেট করেছে। এই পূর্ণিমায় কিন্তু হিন্দুরা লক্ষ্মী পুজো করে। যে পূর্ণিমা হচ্ছে লক্ষ্মীবারে পড়ে, লক্ষ্মীবার বলা হয় হচ্ছে বৃহস্পতিবারকে। সেদিন কিন্তু হিন্দুরা হচ্ছে লক্ষ্মী পুজোও করে। আবার হচ্ছে কোন পূর্ণিমাতে হচ্ছে পড়ে, ঈদে মিলাদুন্নবী পড়ে। মানে দেখো প্রকৃতি রিলেটেড সবকিছু ধর্মের নিয়ম অনুযায়ী আমরা আলাদা, আলাদা ভাবে পালন করি ঠিক আছে। কিন্তু চাঁদ তো একটাই, তাই না? চাঁদ তো একটাই অর্থাৎ এই যে পূর্ণিমার চাঁদে আলোকিত হই আমরা সবাই, আমরা সকলে আনন্দ করি। এই যে বুদ্ধ পূর্ণিমা
আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়, তাই না? এই যে সবাই প্রে করছে, বুদ্ধ মূর্তি আছে, অনেক কিছু আছে। আমরা যারা গিয়েছি এইসব জায়গায় তারা জানি, যারা যায়নি তারা পড়েছি ছোটবেলা থেকে বা বন্ধু বান্ধবদের দেখেছি তারা এই দিনে কি করে। তারা এই দিনে হচ্ছে সকালবেলা উঠে জলে পাতার উপরে ফুল টুল ভাসিয়ে নানা রকম প্রেয়ার করে, তারপর উৎসব করে, থামি পরে তারা হচ্ছে পালন করে, তাদের ঐতিহ্য বহন করে। এই সকল কিছু হচ্ছে ধর্মীয় উৎসব ও সংস্কৃতির অংশ, তাই না? তারপরে আমরা কি দেখতে পাই? বড়দিন। বড়দিন কবে বলতো? বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর, আমরা জানি। ওই দিন কি হয়? ওই দিন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় উৎসব ধরা হয়। এই দিন তারা মনে করে যে সান্টা ক্লজ হয়তো এসে তাদের গিফট করে। কেন মনে করে? এটা তো সম্পূর্ণই বিশ্বাস, তাই না? এই দিনটা তারা ভালোভাবে উদযাপন করে, তার কারণ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, যে এই দিন কেক খায়, কেক কাটে, সেলিব্রেট করে, গান বাজনা হয়, নানা রকম গিফটস দেয় একেকজন একেকজনকে, যেন মন ভালো থাকে। গিফটস পেলে কিন্তু আমাদের সবারই মন ভালো থাকে। যেমন মনে করো জন্মদিন। জন্মদিনে কিন্তু আমরা এটা একটা ট্রেডিশনই করে ফেলছি যে কারোর জন্মদিন পালন করতে গেলে তার প্রিয় জিনিস নিয়ে যেতে হবে, কেক কেটে সেলিব্রেট করতে হবে। এগুলো কিন্তু পাশ্চাত্য রীতি অনুযায়ী এগুলো ওয়েস্টার্ন কালচার। কিন্তু আমরাও সকলেই পালন করি, কারণ আমরা তো সকলেই মানুষ। বাঙালিরা যে ওয়েস্টার্ন কালচার পালন করতে পারবে না এরকম কিন্তু না। আবার ওয়েস্টার্ন যারা তারাও কিন্তু বাঙালি অনেক কিছু, অনেক নিয়ম কানুন পালন করে। মোট কথা হচ্ছে উৎসব, সংস্কৃতি, ঐতিহ্য যা সবার মধ্যেই বিদ্যমান, যা আমরা সবাই মিলে পালন করে থাকি। এই 25শে ডিসেম্বর বড়দিনে আহ ধরা হয় যে রাতের বেলা মোজা ঝুলিয়ে ঘুমাইলে ওই মোজার মধ্যে নাকি সান্টা ক্লজ এসে গিফট দিয়ে যাবে। আসলে কি হয় বলতো? বাচ্চার বাবা মারাই আগে থেকে গিফট কিনে নিয়ে আসে, তারপর মোজার মধ্যে ভরে দেয়। ঘুম থেকে উঠে বাচ্চারা যখন সেই গিফটসটা পায় তখন তারা মনে করে আসলেই গতকালকে রাতে সান্টা ক্লজ আসছিল। এই যে আনন্দ, তারা উৎফুল্ল হয়ে যায়। এই যে উৎসবের মতো সবাই একসাথে পালন করা, নাচ গান করা, এই সবকিছু নিয়েই তো মানুষ, তাই না? সবকিছু নিয়েই আমাদের সংস্কৃতি। আর এই সবকিছু মিলিয়ে হচ্ছে ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতি, যা শিল্প ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। তারপর আমরা কি দেখতে পাই? আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে জাতীয় উৎসব। আচ্ছা, তোমরা কি আমার সব কথা শুনতে পাচ্ছ? যদি কোনো বিষয়ে ঝামেলা থাকে তোমরা কমেন্টে জানাও। কমেন্টে আমাদের স্ক্রিন টিচার আছে ত্রিবেণী নাথ শিষ্যা, ও যে কোনো কিছু রিপ্লাই দিয়ে দিবে। ক্লাস চলাকালীন যদি তোমরা কমেন্টে তোমাদের সমস্যা জানাও, সেটা আমিও তোমাদের সলভ করে দিয়ে যেতে পারি, তাই না? তাই কোনো সমস্যা হলে দ্বিধা দ্বন্দ্বে থাকবে না, কমেন্ট করবে। আচ্ছা, জাতীয় উৎসব। জাতীয় উৎসব কয়টা আছে আমাদের? আমরা চিন্তা করি। প্রথমত হচ্ছে 21শে ফেব্রুয়ারি, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। আর 16ই ডিসেম্বর, মানে হচ্ছে বিজয় দিবস। এই যে তিনটা দিবস আমরা এত বড় বড় করে পালন করি, কেন করি? এই তিনটা দিবস কি শুধুই দিবস? না, এই তিনটা দিবস মানে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্ম, আমাদের বাংলাদেশের নাম কিভাবে হলো, সবকিছু। আগে তো ছিল ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্র একসঙ্গে ছিল, তাই না? তারপরে 1947 সালে আহ পাকিস্তান আর ইন্ডিয়া আলাদা হয়ে গেল। এই যে পাকিস্তান আর ইন্ডিয়া আলাদা হয়ে গেল, পাকিস্তানের মধ্যে আমরা চলে গেলাম। তখন আবার দুটো ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে থেকে গেলাম আমরা বাঙালিরা, যারা বাংলা ভাষায় কথা বলি। আর পশ্চিম পাকিস্তানে চলে গেল যারা উর্দু ভাষী। বেশিরভাগই পশ্চিম পাকিস্তানেও কিছু বাঙালি ছিল, কিন্তু বেশিরভাগই ছিল পূর্ব পাকিস্তানে। এই যে আলাদা হয়ে গেল, তারপরে কি হলো? একসঙ্গে থাকতে থাকতে দ্বিধাবোধ তৈরি হতে থাকলো, দ্বন্দ্ব তৈরি হতে থাকলো। কিরকম? যারা বাঙালি স্বাভাবিক মাতৃভাষায় কথা বলতে কিন্তু সবাই ভালোবাসে। যারা উর্দু ভাষী মানে পশ্চিম পাকিস্তানের যারা বাসিন্দা ছিল, তাদের কাছে উর্দুটাই কিন্তু সহজ ছিল, খুব স্বাভাবিক। তাদের কাছে মনে হতো যে বাংলা কেন, উর্দুই হবে রাষ্ট্রভাষা। আর যারা পূর্ব পাকিস্তানে ছিল তাদের মনে হতো বাংলা হবে রাষ্ট্রভাষা। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই কিন্তু আস্তে আস্তে ভাগ হওয়া, আস্তে আস্তে যুদ্ধের আলামত পাওয়া যায়। তখন কি হয়? তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে ক্ষমতায় আসেন।
বিপুল ভোটে ১৯৭০ সালে আওয়ামী লীগ জয়লাভ করে। তখন তারা বলে যে আমাদের আলাদা করতে হবে। আমাদের হচ্ছে এই আ আর ভাষার এটা তো মুক্তিযুদ্ধ। ভাষার যুদ্ধ হয় আবার ১৯৫২ সালে। আরো মুক্তিযুদ্ধেরও কিন্তু অনেক আগে। ভাষা নিয়ে কেন দ্বন্দ্ব বাধে বলতো? এই যে মাতৃভাষা হবে কোন ভাষা? যারা পশ্চিম পাকিস্তানে ছিল তারা ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কারণে তারা কখনোই মানতে পারে নাই যে না, বাংলা ভাষা যতই বাঙালি বেশি থাক, বাঙালি বেশি থাকলেও বাংলা ভাষা রাষ্ট্রভাষা করা যাবে না। এই যে দ্বন্দ্ব থেকে যুদ্ধ, আর এই যুদ্ধে প্রাণ দিছে কত কত হাজার ছাত্র। আমাদেরই বিশ্ববিদ্যালয়ের কত এই যে সালাম, রফিক, জব্বার, সবার নাম আমরা কেন বলি? বিভিন্ন ভার্সিটির হলের নাম পর্যন্ত কিন্তু এরকম হয় যে শহীদ সালাম বরকত হল, তারপর কামাল উদ্দিন হল, মীর মোশাররফ হোসেন হল। এই যে বিভিন্ন উম মানুষের নামে যে হলগুলো হয়, কেন? এরা কোথা থেকে এসেছে? এদের সম্মান কেন দেওয়া হয়? কারণ এই সারা পৃথিবীতে অনেক রকম যুদ্ধ হয়েছে দেশ নিয়ে, কিন্তু শুধুমাত্র ভাষার জন্য এত হাজার মানুষ প্রাণ দিছে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে। এই কারণে এই ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু কম কথা না। কত রকম দিবসই কিন্তু আমরা পালন করি, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে খেতাব আমরা পাইছি শুধুমাত্র এই ভাষার জন্য লড়াই করার জন্য, তাই না? এই যে এদের এত সম্মান দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় উৎসব। এটা কিন্তু আমাদের একদিক থেকে যেমন অবশ্যই দুঃখের দিন যে কত কত হাজার ছাত্র প্রাণ দিছে, বিনা অপরাধে মিছিল করতে যায়, তারা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে প্রাণ দিছে। এটা যেমন একদিক থেকে দুঃখের, আবার আরেক দিক থেকে গৌরবের। কেন? কারণ এই দিনটার জন্যই আমরা আজকে এত সুন্দর করে, এত আহ অবলীলায় বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তোমাদের সামনে আমি বাংলায় কথা বলতেছি। সেই দিনটা যদি না থাকতো, ১৯৫২ সালের ৮ই ফাল্গুন যদি না আসতো, তাহলে কিন্তু আমি তোমাদের সামনে এই যে বাংলায় কথা বলতে পারতাম না। কি ভাষায় কথা বলতাম জানি না, তখন কি হতো জানি না। কিন্তু এই দিনটা কিন্তু আসতো না। অর্থাৎ এই দিনটা আমাদের জন্য অনেক বেশি গৌরবের। এই দিনেরও আলাদা আলাদা স্পেসিফিক গান আছে। কত রকম কত সংলাপ আছে, কবিতা আছে, কত কবি কত লেখনী দিয়ে গেছেন শুধুমাত্র এই ৮ই ফাল্গুনকে চিন্তা করে। তাই না? তো এই যে জাতীয় উৎসব, অর্থাৎ এগুলো অবশ্যই আমাদের সংস্কৃতির অংশ, শিল্পের অংশ। আমরা জাতীয় দিবস এই দিনে কি গাই? ২১শে ফেব্রুয়ারির দিন, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আ আ আ এই যে সুর, এই সুর ২০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে বাজতে থাকে। প্রত্যেকটা মানুষ শহীদ মিনারে যায় ফুল নিয়ে, ফুলের ডালা নিয়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, বিভিন্ন বড় বড় কর্মকর্তারা ফুলের ডালা নিয়ে আসে। কেন? শুধুমাত্র শহীদদের বরণ করে নেওয়ার জন্য। এই গানগুলো, এই যে এই ২১শে ফেব্রুয়ারির এই গান, আমরা কি রোজ রোজ গাই? না, শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারির দিনই গাই। কারণ এটা আমাদের ওই সংস্কৃতিকে বহন করে যেটা এত এত বছর ধরে চলে আসছে, যা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তাই না? অর্থাৎ এগুলো অবশ্যই আমাদের জাতীয় উৎসব ও সংস্কৃতির অংশ। তারপরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এদিন কি হয়েছিল বলো? এই দিনটা কতটা কষ্টের চিন্তা করো। ২৫শে মার্চ কাল রাত অপারেশন সার্চলাইট আমরা সকলে ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাই না? এই দিন কি হলো? পাকিস্তানি হানাদার বাহিনীরা চিন্তা করলো যে না, এভাবে চলতে পারে না। বাঙালিরা আস্তে আস্তে যুদ্ধে, এই যে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, এই ভাষণের পরে তাদের মনে হয় যে না, এই ভাষণের কারণে অনেক যারা দিনমজুর ছিল, শ্রমিক ছিল, তারা লাঠিসোঁটা হাতে বেরিয়ে পড়েছে। এদের থামাইতে হবে। এদের যারা ইন্ধন যোগাচ্ছে, মানে যারা শিক্ষিত, যারা একটু সম্পন্ন, তাদের মারতে হবে। এই কারণে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত ছাত্র, কত টিচার, সবাইকে একভাবে গণহত্যার মাধ্যমে মেরে ফেলা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয় জেলে। তাকেও সরায় দেওয়া হয়। যেহেতু সে মাথা ছিল, সেই এই সবাইকে ডাকছে। কিভাবে ষড়যন্ত্র করে, করে আস্তে, আস্তে করে আলাদা করে দেওয়া হয়। ঠিক ২৬শে মার্চের ১ম প্রহরে আমাদের স্বাধীনতার ডাক দেওয়া হয় চট্টগ্রামের বাংলাদেশ বেতার কেন্দ্রে। ওই দিনই ১ম ঘোষণা করা হয় যে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই ডায়ালগটা কিন্তু অনেক ফেমাস। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ২৬শে মার্চ এই কারণেই আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। তারপরে কত কবিরা নানা রকম গানের মাধ্যমে সাহায্য করেছেন। শুধুমাত্র যে যারা যুদ্ধ করেছেন তারাই যোদ্ধা, তারাই মুক্তিযোদ্ধা এরকম কিন্তু নয়। এই যে কত নারীরা কত সাহায্য করেছে, কত বীরাঙ্গনা আছে, কত নারীরা হেল্প করেছে। এই যে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নিত, তাদের খাবার বানিয়ে দেওয়া, তাদেরকে লুকিয়ে রাখা ঘরের মধ্যে, মিলিটারিরা আসলে পরিচয় না দেওয়া, মিলিটারিদের কত অত্যাচার স্বীকার করা, সবকিছু। এরা কিন্তু সবাই যোদ্ধা। বিভিন্ন কবিরা যারা আর্টিস্ট তারা বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে বিদ্রোহ জানিয়েছে। যারা গায়ক, যারা নৃত্যশিল্পী তারা বিভিন্ন গান, নাচের মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে বিদ্রোহ জানিয়ে গেছে। সবকিছু মিলিয়েই কিন্তু এই ২৬শে মার্চটা এসেছে। এই যে কত গান, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এইসব গান। তারপরে হচ্ছে সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব, গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। দেশের এরকম কত কত গান আছে যে গানগুলো শুনলে অটোমেটিক চোখে জল চলে আসে, অটোমেটিক গায়ের লোম দাঁড়িয়ে যায়। কেন? এই যে এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি, তাই না? অর্থাৎ এগুলো অবশ্যই আমাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো জানা কিন্তু খুবই ম্যান্ডেটরি। তুমি যে দেশে থাকছো সেই দেশের সম্পর্কে, সেই দেশের শিকড় সম্পর্কে তোমাকে তো জানতে হবে। সেই দেশ রিলেটেড যত গান আছে, যত কিছু আছে, যত সাহিত্য আছে, লেখনী আছে, সবকিছু তোমার জানা উচিত, তাই না? তারপরে আমরা দেখি এরপর নিশ্চয়ই, হ্যাঁ, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই যে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, এর অবসান ঘটে হচ্ছে ১৬ই ডিসেম্বর। আমরা সবাই জানি এই দিন ৯৬,০০০ মিলিটারি নিয়ে এসে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিন থেকে মূলত আমরা স্বাধীন হয়েছি, মানে বিজয় লাভ করেছি। এই জন্য ১৬ই ডিসেম্বর বিজয় ঘোষণা করা হয়, বিজয় দিবস পালন করা হয়। এদিন আমরা কি করি? এই দিন আমরা কুচকাওয়াজ করি। তারপরে হচ্ছে আম বিভিন্ন রকমের আ হয়, ডিসপ্লে হয়। ডিসপ্লে মানে কি বলতো? এই যে যুদ্ধের বাচ্চারা, স্কুলের বাচ্চারা বঙ্গবন্ধু সেজে ভাষণ দেয়। তারপরে মুক্তিযোদ্ধা সাজে, বীরাঙ্গনা সাজে, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা হয়, আর্ট প্রতিযোগিতা হয়, রচনা প্রতিযোগিতা হয়, গান, নাচ সবকিছু। উৎসবে মেতে ওঠে দেশ। কেন? কারণ এই দিনটা আমাদের সবচাইতে বড় উৎসব। জাতীয় উৎসবের মধ্যে সবচাইতে বড় উৎসব ধরা হয়। কারণ এই দিন বাংলাদেশের জন্ম হয়। বাংলাদেশ এই যে স্বীকৃতি পায়, এটার মূলই কিন্তু ১৬ই ডিসেম্বর। এই দিন আমরা কত বিজয়ের গান গাই। এই যে কত গান আছে, যেমন মনে করো, পতাকায় বাঁধা লাল সূর্যটা চিরদিন অম্লান থাকবে, যুগে যুগে নির্ভীক বাংলাদেশে ইতিহাস গড়বে, 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 গড়বে। এই যে লিরিক্স, বিজয় দিবসের আরো আরো কত গান আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু আমরা সবাই জানি এই সকল দেশের গানেই তো আমরা নাচ করি, গান করি। এই সব দিনে কিন্তু কেউ রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা লোকগান গায় না। এই দিন কিন্তু আমরা দেশের গান গাই। দেশাত্মবোধক গান কেন বলা হয়? এটা কিন্তু আলাদা একটা নাম। আমরা দেশাত্মবোধক গানের কত প্রতিযোগিতা করি। যেমন গান গাই হচ্ছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এখন তোমরা বলবে এই গানটা তো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবি ঠাকুরও তো এই যে এই সময়ের কথা চিন্তা করে, এই দেশের কথা চিন্তা করে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কথা চিন্তা করে এই গান লিখে গেছেন। তাই এটা রবীন্দ্রসঙ্গীত হলো দেশাত্মবোধক সঙ্গীত আগে বলা হয়। নজরুলও এরকম, যেমন কত বিদ্রোহী গান লিখে গেছে না, যেমন মনে করো কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শীতর পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা ডাক প্রলয় নিশান, ধ্বংস ধ্বংস প্রাচীর উরুর ভেদি প্রাচীর ভেদি, কারার ওই লৌহ কপাট। এই যে নানা রকম বিদ্রোহের গান, তাই না? এটা তো নজরুল লিখে গেছেন। কেন লিখে গেছেন? এই দেশের এই সব সময়ের কথা চিন্তা করে লিখে গেছেন। কিন্তু এগুলো অবশ্যই প্রথমত দেশাত্মবোধক গান, তারপরে অন্য সঙ্গীত আমরা চিন্তা করি। মানে প্রথমে ইমফ্যাসিস দেওয়া হয় দেশাত্মবোধক গান হিসেবে। কেন? কারণ এই গানের লাইন, প্রত্যেকটা লিরিক্স আমাদের এই দেশের ঐতিহ্যকে বহন করে চলেছে, তাই না? অর্থাৎ জাতীয় উৎসবের মধ্যে আমরা কি কি পাইলাম? ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ আর ১৬ই ডিসেম্বর। আমরা এই রিলেটেড অনেক আলোচনা করে ফেলেছি। তারপর আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এলাকা ভিত্তিক বর্ষবরণ। এতক্ষণ আমরা জানছি যে জাতীয় উৎসব, তারপরে জানছি ধর্মীয় উৎসব। এবার আমরা জানবো এলাকা ভিত্তিক ভাবে যে বর্ষবরণ গুলো হয়, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে, গতদিন আমি পহেলা বৈশাখ সম্পর্কে কিন্তু অনেক আলোচনা করছি। এবার আলোচনা করব নগর সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মধ্যেও বর্ষবরণের যে আলাদা ডিভিশন থাকে সেইটা, তাই না? আমরা সবাই জানি। প্রথমে যদি যাই, গ্রামের বর্ষবিদায় আর হচ্ছে বর্ষবরণ। বর্ষবিদায়কে আমরা আরেকটা নামে কি বলি বলতো? চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি কেন বলা হয়? কারণ এই যে বাংলা যে ১২টা মাস, ১২টা মাসের ফাল্গুন চৈত্র, চৈত্রর পরেই কিন্তু বৈশাখ আসে। এই কারণে সংক্রান্তি বলতে শেষ দিন বোঝায়। চৈত্র সংক্রান্তি মানে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। শেষ দিনে কি হয়? আমরা যেমন চাই একটা বছরের শুরু ভালো হোক, আমরা কিন্তু চাই একটা বছরের শেষও ভালো হোক। এই যে প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এটাও বিশ্বাস করি যে বছরের একটা শেষ দিন যদি ভালো কাটে, অবশ্যই পরের বছরটা আমরা ভালো মতো উদযাপন করতে পারবো, ভালো মতো কাটাতে পারবো। এই সকল কিছুই কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। গ্রামের পহেলা বৈশাখ কেমন হয় বলো? গ্রামের পহেলা বৈশাখ হয় হচ্ছে, অবশ্যই বৈশাখী মেলা হয়। বৈশাখী মেলা ওয়ার্ডটা আসছে কোথা থেকে? গ্রাম থেকে। মেলা কিন্তু শহরে এখন ইদানিং হয়, আগে একদমই হতো না। কারণ শহরে তো এত বিল্ডিং, এত কিছুর চাপে মেলার যে জায়গা, মাঠ কয়টা আছে বলো? কিন্তু গ্রামের যে এই যে উঠোন, এই যে বড় বড় হাট বাজার বসে, এই যে বটতলা, এই যে নানা রকম জায়গা, এইসব জায়গায় বটতলার মেলা। এই যে আমাদের ঢাকাতে হয় রমনার বটমূলের পহেলা বৈশাখ। কেন? এই যে বড় জায়গায় গান হয়, নাচ হয়, ফেস আর্ট হয়, মুখে অনেকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ লেখে, আলপনা করে, তারপর ফেস্টুন, পেঁচা, এই সকল কিছুর মুখোশ নিয়ে আমরা র্যালি করি। এগুলো কিন্তু নগর সংস্কৃতির অংশ, তাই না? মানে শহুরে পহেলা বৈশাখ। আমরা যদি গ্রামীণ পহেলা বৈশাখ চিন্তা করি, গ্রামীণ পহেলা বৈশাখে কি হয়? কৃষকেরা যাদের মূলত আহ এই যে দেখো আমরা কপি করি, আমরা পহেলা বৈশাখের দিন লাল সাদা শাড়ি পরি, ছেলেরা বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে, নয়তো কোনো কোনো ছেলে আবার লুঙ্গি পরে, গামছা গলায় দেয়। তারপরে হচ্ছে এই দিনে আমরা পান্তা ইলিশ খাই। কেন খাই? এই এই কথাটা আমরা এইটা চিন্তা করে খাই যে কৃষকেরা পান্তা খায়। রোজই কিন্তু কৃষকেরা পান্তা খায়। আচ্ছা, পান্তা খেলে কি হয় বলতো? আজকে কোনো কৃষক যদি মনে করো রুটি বা পাউরুটি খেয়ে খেতে যায় ধান কাটতে, তার যতটা না শক্তি ক্ষয় হবে, অনেক বেশি সে টায়ার্ড হয়ে পড়বে শুধুমাত্র এই খাবারের কারণে। পান্তাতে অনেক বেশি পুষ্টি থাকে। এই যে সারা রাত একটা পান্তা জলে ভেজানো থাকে, এতে অনেক বেশি সেই ভাতের মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু যুক্ত হয়, যেটা অবশ্যই হেলদি ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য হেলদি, হাইজেনিক। সেইটা, এই যে ভাতটা সারা রাত ভেজানো থাকে,
এইটা অনেক বেশি শক্তি দেয় একটা কৃষককে। সেই কৃষক সেই সকালবেলা ওই পান্তা খেয়ে যখন কাজ করতে যায়, এই রোদের মধ্যে ধান কাটতে তাদের কষ্ট একটু হলেও কম হয়, যদি না তারা পান্তা না খেত। অব এই জিনিসগুলো আমাদের কালচার। এই আর ইলিশ মাছটা হচ্ছে, যেহেতু জাতীয় মাছ ইলিশ আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে ধরা হয়। ইলিশ সবচাইতে টেস্টি মাছ বলা হয়। এই কারণে এই ট্রেডিশনটাকে বজায় রাখার জন্য মানুষ বলে পান্তা ইলিশ খেতে হয়। পহেলা বৈশাখের দিন আমরা পান্তা ইলিশ খাই। কিন্তু মূলত এটা আসছে কোথা থেকে? এটা তো এই যে কৃষকদের থেকেই আসছে। কৃষকরাই তো আমাদের ভাতের যোগান দেয়। তারা না থাকলে, আমাদের কৃষিজীবী দেশ। তাই না? ৮০% মানুষই এই দেশে কৃষক। তারা না থাকলে কিন্তু আমরা ভাতই খেতে পারতাম না। আমরা এখন রেডিমেড চাল পাই তাই। কিন্তু যোগানটা দেয় কে? কৃষকরাই তো দেয়। তাই তাদের কালচার আমাদের ধরে রাখাটা দায়িত্ব এবং কর্তব্য। আর এটা ধরে রাখতে রাখতেই কিন্তু এই গ্রামীণ পহেলা বৈশাখ, এই যে তোমার মেলা হয়, মেলাতে হচ্ছে বাউলরা গান করে। কত ধরনের গান হয় যে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই যে বায়োস্কোপের গান, ওই যে বায়োস্কোপ নিয়ে আসা হয়। শহরে কি হয়? আমরা সিনেমা হলে যাই, বড়, বড় সিনেমা দেখি। কিন্তু গ্রামে তো আর সেগুলো থাকে না। গ্রামে একটা বাক্সর মধ্যে রঙিন, রঙিন জিনিস দেখানো হয়। ওগুলোই বাচ্চাদের আনন্দ। তারপর চরকি, নাগরদোলা, মেলায় কত রকমের মুড়ি, মুরকি, বাতাসা, খুরমা, তারপরে খাবারের জিনিস বলো, তারপরে বেলুন, মাটির সরা, মাটির হাঁড়ি, কলসি। এই যে আমি তোমাদের বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি যে পড়িয়েছিলাম। বস্তুগত সংস্কৃতির মধ্যে আমরা কি কি পড়িয়েছিলাম? এই যে কুমোরদের তৈরি হাঁড়ি পাতিল, তারপরে আমাদের গ্রামের তৈরি নকশি কাঁথা, নিজেদের হাতে বোনা সেলাই করা যত সব জিনিস তৈরি হয়, হ্যান্ড পেইন্টেড জিনিসপত্র, এগুলো কিন্তু সব গ্রামীণ মেলায় পহেলা বৈশাখের দিন বিক্রি হয়। তাহলে বুঝতে পারতেছো কত দিক থেকে, চতুর্দিক থেকে কিন্তু বৈশাখটাই, বর্ষবরণ বলো, বর্ষবিদায় বলো, আমাদের সংস্কৃতির সাথে কতটা রিলেটেড। হ্যাঁ, এই গেল তোমাদের গ্রামীণ সংস্কৃতি। এখানে যদি আমরা চিত্র দেখি, এটা বইয়েরই চিত্র। এই যে নাগরদোলা, এই যে বাউলরা গান গাচ্ছে, এই যে রাংতা রাংতা কাগজ দিয়ে সাজানো হয়েছে, কত মানুষ খোলা জায়গায় যে বৈশাখটা হয়। এবার শহরের বর্ষবিদায় ও বর্ষবরণ। শহরেরটা আমি বর্ণনা করেছি। শহরেও কিন্তু এরকম শহুরে মেলা হয়, ইদানিং বেশি হয়। এ চুড়ি, কানের দুল, টিকলি টিকলি না, মেয়েদের কত কিছু পাওয়া যায়। ছেলেদের এই যে বন্দুক বলো, নানা রকম খেলনা বলো। মেলা বসে, মানুষ আনন্দ করে লাল সাদা শাড়ি পরে। প্রথমত মঙ্গল শোভাযাত্রা হয়, সকালবেলা উঠে প্রভাত ফেরিতে যায়। প্রভাত ফেরিতে আমরা একটা গান কিন্তু মেইন থাকে, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাঁড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এই গান গাইতে গাইতে আমরা যে প্রভাত ফেরি করি, লাল সাদা শাড়ি পরে নানা রকম সাজগোজ দিয়ে কত ফ্রেশ মনে, এইটা হচ্ছে শহুরে বর্ষবরণ। আবার বর্ষবিদায়ের দিন আমরা কি করি? বাঙালি পরিবারে আমরা শাক খাই, বছরের শেষে অনেক রকম নানা কিছু কিন্তু খাওয়া হয়। এই দিনটা আমরা পালন করি। অনেকে নিরামিষ খায়। যারা সনাতন ধর্মাবলম্বী তারা বিশ্বাস করে এই দিনটা নিরামিষ খাওয়া ভালো। পুজো দেয়। বিভিন্ন গ্রামে গ্রামে পুজো হয়। যেমন হচ্ছে পাবনা এলাকায় চড়ক পূজা হয়, যেটা বাংলাদেশের মধ্যে খুবই নামি একটা পুজো। ওই সময় ধরা হয় চৈত্র সংক্রান্তির এই চড়ক, একটা গাছকে কেন্দ্র করে একটা পুজো হয়। যে পুজো অনেক বেশি জাগ্রত। অনেক মানুষ, অনেক ধর্মের মানুষ এখানে আসে মানত করতে, মানসা করে যায়। কেন করে? এগুলো কিন্তু সবই বিশ্বাস। সবকিছুই কিন্তু ঐতিহ্যের অংশ। তাই না? অর্থাৎ শহুরে বর্ষবরণ বর্ষবিদায় আর গ্রামীণ বর্ষবরণ বর্ষবিদায়। ক্লিয়ার? এটা নিয়ে যদি কোনো রকম দ্বিধা থাকে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের বলে দিচ্ছি কোনো যদি সমস্যা থাকে। কমেন্ট 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 আসে না, আসে না, আসে না। আচ্ছা, আজকের ক্লাসটা আমি দেখতে পাচ্ছি না, মানে আমার ফোনে আসতেছে না।
ও আচ্ছা, আজকে ৩ নম্বর ক্লাস তো এর জন্য ৩ নম্বর ক্লাস থেকে তো সবাই দেখতে পাবে না। হুম। ও এগুলো আমি দেখতে পাবো না? মানে আমার ফোনে দেখতে পাবো না? সামনে। ওকে। আচ্ছা। তোমরা কমেন্ট করো কোনো সমস্যা থাকলে আমাদের যে স্ক্রিন টিচার আছে সে তো আছেই উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাই পরবর্তী টপিকে। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবিদ্যায় বর্ষবরণ। এটা নিয়ে কিন্তু আমি গতদিন অনেক আলোচনা করছি যে এদের আলাদা কি কি হয়। আদিবাসীদের বর্ষবরণ আর বর্ষবিদায় কেন আলাদা হয়? কারণ এদের স্বাভাবিক এরা তো একটু আলাদা কিছু নিয়ম কানুন আমাদের থেকে পালন করে। এদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠী আছে যারা এটা নববর্ষ বলে, যারা এটাকে নববর্ষ বলেই স্বীকৃতি দেয়, আমাদের বাঙালিদের মতো করেই পালন করে। আবার কয়েকটা গোষ্ঠী আছে যেটা এটা নাম দেয় যে সাংগ্রাই, তারপরে বিজু, পানি খেলা, কারাম, এই যে নানা রকম নামে হচ্ছে সমাহিত করে। কিন্তু মূল বিষয়টা কিন্তু বর্ষবরণ আর বর্ষবিদায় নিয়েই হয়। এই দিন তারা হচ্ছে থামি পরে। আমরা যেমন লাল সাদা শাড়ি পরি না? সাদা শাড়ি লাল পাড়। আমাদের পহেলা বৈশাখে যেমন আলাদা একটা ধরন আছে, এদের হচ্ছে থামি পরে এরা। মাথায় নানা রকমের ফুল দেয়। এদের নানা রকম ভাষার গান আছে। সবারই কিন্তু আলাদা, আলাদা ভাষা। আমাদের দেশে কিন্তু অনেক রকমের উপজাতি আছে। যেমন চাকমা, মারমা, গারো, তারপরে তঞ্চঙ্গা, নেকোলা, করা, অনেক সম্প্রদায় আছে। সরেন, যাদের নামও আমরা জানি না, তাই না? এদের প্রত্যেকটা শ্রেণীর আলাদা, 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 আলাদা কিছু নিয়ম থাকে। যেমন মনে করো চাকমাদের সবচেয়ে বড় উৎসব বিজু। বিজু যে তারা পালন করে, এই উৎসবের মতো কিন্তু এই মারমারাও মনে করো পালন করতেছে বা সাঁওতালরাও পালন করতেছে, কিন্তু তাদের উৎসবের নাম তখন হয়ে যায় আলাদা। একই উৎসব কিন্তু নাম আলাদা হয়ে যায়, তাই না? এই যে যেমন আমি বললাম যে পূর্ণিমা বেশিরভাগ পূর্ণিমার দিনে কি হয়, আমাদের থেকে লক্ষ্মী পুজো হয়, আমরা ওই দিন পূজা করি, ঈদে মিলাদুন্নবী পড়ে, আর এদিকে বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে, কিন্তু একটা চাঁদকে ঘিরেই তো হয়। চাঁদ কিন্তু তিনটে ওঠে না, চাঁদ তো একটাই ওঠে, সেটাকে কেন্দ্র করে আমরা নানা রকম উৎসব পালন করি। তো সেরকমই এই উপজাতিদের মধ্যেও বর্ষবরণ আর বর্ষবিদায়কে কেন্দ্র করে অনেকগুলো উৎসব হয়, যেগুলোর মূল জিনিস একটাই। তারা হচ্ছে সকালবেলা উঠে নদীর জলে হচ্ছে একটা পান পাতার উপরে সুপুরি দেয়, তারপর বিভিন্ন ফুল টুল দিয়ে পুজো দেয়, পুজো করে তারা প্রে করে যেন বছরটা সুন্দর কাটে। মানে মূল বিষয় এটাই যে আমরা সকলেই চাই, সকলেই শান্তিপূর্ণ একটা বছরের জন্য অপেক্ষা করি, যে বছরটা গেল সেই বছরের শেষ দিনটা যেন সুন্দর থাকে, আর যে বছরটা আসতে চলেছে সেটা যেন সুন্দর থাকে। এইটা হচ্ছে মূল বিষয়, তাই না? এখন দেখো, আমরা যদি খেয়াল করি এলাকা ভিত্তিক বর্ষবরণ, এই যে বর্ষবিদায় আর বর্ষবরণ, এইটা যদি আমাদের বর্ণনা করতে বলে বা আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এলাকা ভিত্তিক বর্ষবরণ আর বর্ষবিদায় নিয়ে কার কি মতামত, আমরা কিন্তু ইজিলি আলাদা করতে পারবো। গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি, এই তিনটা সংস্কৃতিকে আলাদা আলাদা ভাবে ভাগ করলে প্রত্যেকটা উৎসব যেমন আলাদা করা যায়, তার মধ্যে পহেলা বৈশাখটা মেইন, মানে উদাহরণ দেওয়ার জন্য আরো অনেক উৎসব আছে, কিন্তু যেহেতু আমরা বাঙালি, যেহেতু বছরের প্রথম দিন, তো এরকম তো হয় না যে আজকে পহেলা বৈশাখ মানে বৈশাখ মাসের 1 তারিখ আমার কাছে, কিন্তু ওদের কাছে আজকে বৈশাখ মাসের 5 তারিখ, এরকম তো হয় না। এই বৈশাখ মাসের 1 তারিখ তো একদিনই আসে বছরে, অর্থাৎ ওই ফিক্সড দিনেই কিন্তু হয় বৈশাখটা। এই কারণে এই উৎসবটা দিয়ে এই নগর সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতিকে আলাদা করা যায় ভালোভাবে, ইজিলি। এই কারণে এই উদাহরণটা দেওয়া হচ্ছে। তাহলে আজকের লেকচারে আমরা কি কি জানতে পারছি? এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর পহেলা বৈশাখ, তারপরে গ্রামের বর্ষবিদায় বর্ষবরণ, শহরের বর্ষবিদায় বর্ষবরণ, তারপরে এই যে 16ই ডিসেম্বর বলো,
জাতীয় দিবস হচ্ছে মেইনলি তিনটি, এটা 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই প্রত্যেকটা দিনে আমরা ইন্ডিভিজুয়ালি কি কি করি সব আমরা জানতে পেরেছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে মনে করো 21শে ফেব্রুয়ারির দিন আমরা শহীদ মিনারে ফুল দেই, তো বিজয় দিবসের দিনেও কিন্তু আমরা শহীদ মিনারেও ফুল দেই, আবার স্মৃতিসৌধ বলো, স্মৃতিসৌধেও ফুল দেই। এই সবকিছুই হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য দেওয়া হয়। আমরা কি এই দিন আহ সাপোজ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি? না, কিন্তু মন্দিরে গিয়ে যদি কেউ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুজো দিয়ে আসে, অবশ্যই এটা ভালো, এটা গ্র্যান্টেড, কিন্তু সাধারণত আমরা এটা করি না। এটা আমরা আমরা কি করি, বঙ্গবন্ধু স্ট্রাকচারে ফুল দেই, শুভেচ্ছা জানাই, বা হচ্ছে এই স্মৃতিসৌধ বলো, শহীদ মিনার বলো, এইসব জাতীয় যত স্ট্রাকচার গুলো, স্কাল্পচার গুলো, তাদের সামনে ফুল দেই, কারণ তাদের স্মরণে এই জিনিসগুলো বানানো হয়েছিল। তাই, তাই না? এটা অর্থাৎ অবশ্যই আলাদা করে, ইন্ডিভিজুয়ালিটি তৈরি করে এই জিনিসগুলোর মধ্যে। তারপরে এই যে বৌদ্ধ পূর্ণিমা বলো, বড়দিন বলো, ধর্ম অনুযায়ী একেকজনের একেকটা বড় উৎসব, ঈদ, দুর্গাপূজা, অর্থাৎ আমরা এই ধর্মীয় উৎসব ও সংস্কৃতি, জাতীয় উৎসব, এলাকা ভিত্তিক বর্ষবরণ, এই সব কিছু ক্লিয়ার। এইটা নিয়ে যদি প্রশ্ন থাকে এখন করতে পারো, কারণ আজকের লেকচারে এই তিনটা টপিক নিয়েই আমরা আলোচনা করছি। ও আজকের তাহলে হোমওয়ার্কটা সবাই লিখে নাও। হুম, আজকের হোমওয়ার্ক থাকবে এলাকা ভিত্তিক বর্ষবরণ উদযাপন বর্ণনা করো। যেটা আমি বললাম, এলাকা ভিত্তিক বর্ষবরণ অর্থাৎ সুন্দরভাবে তোমরা হচ্ছে আলাদা আলাদা করতে পারবে, কোনটা গ্রামের, কোনটা শহরের, কোনটা হচ্ছে তোমার ক্ষুদ্র নিগোষ্ঠীর। এখানে তোমরা কিভাবে সুন্দর করে একটা বড় প্রশ্নের উত্তর দিতে পারো বলো তো। মনে করো শুরুতে আমরা, যেহেতু এখন সৃজনশীল প্রশ্নের যুগ, ক মার্কে আমরা এক লাইন লিখি, খ মার্কে যেটা মূল উত্তর সেটা লিখে তারপর একটু করে বর্ণনা দিই, গতে কি করি এইটাই থাকে, আরেক প্যারা করে লিখি, আরেকটা স্টেপ দিই যেখানে তোমার মনে করো এই যে উৎসবের আলাদা আলাদা যে বিষয়টা, যে গ্রামে এগুলো হয়, শহরে এগুলো হয়, ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে এগুলো হয়, সেইটা। আর তারপরের প্যারায় আমরা ঢালাও বর্ণনা দিতে পারি যে এই এই গান গাই আমরা, এই এই পোশাক পরি, এই এই খাবার খাই, এইভাবে র্যালি হয়, এইভাবে নাচ হয়। এই পুরা বর্ণনা দিলে কিন্তু আমরা একটা ব্রড কোশ্চেনের অ্যান্সার পাবো, তাই না? অর্থাৎ এলাকা ভিত্তিক বর্ষবরণ উদযাপন বর্ণনা করো, আমি যেভাবে তোমাদের বুঝাইছি তোমরা এরকম ভাবেই কে কত সুন্দর করে উত্তর দিতে পারো, এই হোমওয়ার্কটা সবাই করবে। আমি যে রোজ তোমাদের একটা করে হোমওয়ার্ক দিই, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, তাহলে পরীক্ষা চলে আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা বেশি সুবিধা হচ্ছে। কারণ স্বাভাবিক, আমি যে কথাগুলো তোমাদের বলছি, এই কথাগুলো যেমন আমার A to Z মনে থাকবে না, আমি তোমাদের ঠিক কখন কি উদাহরণ দিয়ে কি বুঝাইছি তোমাদেরও মনে রাখা কষ্ট। তাই তোমরা যদি হোমওয়ার্ক গুলো করো, এই আমি ক্লাসটা শেষ করার পরেই যদি তোমরা নোট ডাউন করো, দেখবা যে তোমাদের পরীক্ষার আগে অনেক বেশি সুবিধা হচ্ছে, ওই সময় তোমাদের মনে করতে হচ্ছে না, জাস্ট তোমরা রিভিশন দিবা, পেয়ে যাবা যে ও আচ্ছা এই সময় তো ম্যাম এটা বলেছিল, এটা বলেছিল, এই উদাহরণ দিয়েছিল, দেখবা নিজের থেকেই মনে হবে। আর এই সাবজেক্টটা অবশ্যই সৃজনশীলতার, এই সাবজেক্টটা কিন্তু এরকম না যে পুঁথিগত, আমি একটা সংজ্ঞা মুখস্থ করলাম ওইটাই লিখে দিয়ে আসলাম, এটা সম্পূর্ণই বোধগম্য একটা বিষয়। যা বুঝতে পেরেছো, যা উদাহরণ দিতে ইচ্ছা, আমি যে উদাহরণ দিচ্ছি সেম উদাহরণই দিতে হবে এরকম কিন্তু না। আমি তো কয়েকটা উদাহরণ দিচ্ছি, এরকম আরো শত শত উদাহরণ আছে। তোমরা এগুলা চেষ্টা করবা যে কতটা ভিন্ন করা যায়, সুন্দরভাবে লেখা যায়, তাই না? তাহলে এই হোমওয়ার্কটা লিখে নাও। আর অবশ্যই যে কুইজ দেওয়া হয় 10টা, এই কুইজ গুলো করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা ডেইলি বুঝতে পারবা যে কোনটা উত্তর ঠিক হচ্ছে, কোনটা বেঠিক মানে ঠিক হচ্ছে না। এগুলো তো শুধু এখন না, সারা জীবন কাজে লাগবে। তোমরা এখন 9, 9, 10, 11, 12, তারপরে অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমরা বুঝতে পারবে যে এগুলো কত বেশি কাজে লাগে। অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের বেসিক কোয়েশ্চেন বেশি হয়, অনেক আহামরি কঠিন কোয়েশ্চেন কিন্তু হয় না, বেসিক কোয়েশ্চেন গুলো হয় যেগুলো তোমরা এই 9, 10 থেকে পড়া শুরু করবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। টাটা।